আশা করি হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে। হচ্ছে এইবার বলবো দুধ, মিল্ক, মিল্কের কম্পোজিশন এবং মিল্ক থেকে যেগুলো বানানো হয় সেগুলো। চলে শুরু। হচ্ছে মা প্রজাতির প্রাণীদের বডিতে উৎপন্ন হওয়া একটা আদর্শ খাদ্য আর কি। মা প্রজাতি কেন বললাম? আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাকটিন নামে একটা হরমোন নিঃসরণ হয়। প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন হরমোনটা গর্ভাবস্থার পরবর্তীতে, মানে বাচ্চা হওয়ার পরে যে কোনো প্রজাতির মা, গরু, ছাগল, মানুষ, তারা তাদের দুধ তৈরি হয় আর কি, যারা আমরা হচ্ছে ম্যামালস, মানে স্তন্যপায়ী প্রাণী, তাদের মেয়ে প্রজাতির এই প্রোল্যাকটিন হরমোনের কারণে তাদের স্তনে দুধ তৈরি হয়। এই দুধই হচ্ছে বাচ্চার প্রধান খাদ্য। দুধের মধ্যেই বাচ্চার জন্য যাবতীয় পুষ্টি দিয়ে দেওয়া আছে। গরুর বাচ্চা মানে বাছুরের জন্য গরুর দুধে সব পুষ্টি দিয়ে দেওয়া আছে। ছাগলের বাচ্চার জন্য ছাগলের দুধে সব পুষ্টি দিয়ে দেওয়া আছে। সেম মানুষের ক্ষেত্রেও তাই। ছাগলের বাচ্চাকে গরুর দুধ খাওয়ালে কোনো লাভ হবে না, বাছুরকে ছাগলের দুধ খাওয়ালে কোনো লাভ হবে না। সেম আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের যে বাচ্চারা পৃথিবীতে মানুষ একদম নবজাতক বা 3-4 মাস বয়স বা ইভেন 6 মাস, এখানেও গরুর দুধ খাওয়ায় আমাদের বাচ্চাদের কোনো কিছু লাভ হবে না, বরং উল্টা আরো ক্ষতির সম্মুখীন হবে। বাচ্চাকে 2 বছর অব্দি কোনো গরুর দুধের আশপাশে ছুঁইতে দেওয়া যাবে না, গরুর দুধ খাওয়ানো যাবে না, বা দুগ্ধজাত কোনো পণ্য বাচ্চাকে 2 বছর অব্দি খাওয়ানো যাবে না। কেন? কারণ এই বাচ্চা 2 বছর অব্দি আমাদের বডি এখনো হ্যাবিচুয়েটেড হয়নি যে ও এই পরিমাণ প্রোটিন বা এই পরিমাণ ফ্যাট অ্যাবজর্ব করতে পারবে। বিভিন্ন প্রাণীর দুধের কম্পোজিশন ডিফারেন্ট ডিফারেন্ট। কোনো প্রাণীর দুধে চর্বি বেশি থাকে, তাদের দুধে এনার্জি বেশি হবে। কোনো প্রাণীর দুধে তোমার মিনারেলস বেশি থাকে, কোনো প্রাণীর দুধে প্রোটিন বেশি থাকে। মানুষের ক্ষেত্রে আমাদের মেয়েদের যে মায়েদের যে দুধ, সেখানে হচ্ছে তোমার ল্যাকটোজ বেশি থাকে। ল্যাকটোজ কি জিনিস? ল্যাকটোজ হচ্ছে একটা টাইপের চিনি। এটা মেইনলি হচ্ছে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজের মিক্সচার। গ্লুকোজ গ্যালাক্টোজ অ্যাড হলেই তোমার ল্যাকটোজ পাওয়া যায়। ল্যাকটোজ হচ্ছে এক টাইপের শর্করা বা কার্বোহাইড্রেট। তো এটা মানুষের বুকের দুধে সবচেয়ে বেশি থাকে। মহিষ মহিষের দুধে হচ্ছে তোমার ফ্যাট বেশি থাকে। মহিষের দুধে ফ্যাট বেশি থাকার কারণে বাংলাদেশে একটা অঞ্চল আছে যেখানে মহিষের দুধকে সরাসরি জাস্ট নর্মালি রেখে দিলে মহিষের দুধের দই তৈরি হয়ে যায়। মহিষের দুধটা অনেক হেভি হয়, হেভি এনার্জি, এদের দুধে ফ্যাট বেশি থাকে। তারপরে তোমার হচ্ছে ভেড়ার দুধে প্রোটিন বেশি থাকে। ভেড়ার দুধে হচ্ছে প্রোটিন বেশি থাকে। তো এক এক দুধের কম্পোজিশনটা এক এক রকম, তবে আহ দুধে অলমোস্ট তোমার অনেক ধরনের মিনারেল সব জায়গাতে সেমই থাকে কাইন্ড অফ। মিনারেলস এর মধ্যে তোমার ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, তারপরে তোমার হচ্ছে সোডিয়াম পাওয়া যায়। হ্যাঁ, so অনেক ধরনের মিনারেলস এখানে পাওয়া যায়, পটাশিয়াম পাওয়া যায়। সেই সব মিনারেলস গুলো পাওয়া যায়। ভিটামিনের মধ্যে তোমার হচ্ছে ভিটামিন আহ এ, বি, সি, ডি, এই 4টা ভিটামিন পাওয়া যায় আর কি দুধের মধ্যে। সেগুলো হচ্ছে দুধের কম্পোজিশন বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে, একটু just দেখলে হবে, খুব বেশি কিছু লাগবে না। দুধের মধ্যে প্রোটিন, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, দুধের প্রোটিন। দুধের প্রোটিন যে পার্টটা, প্রোটিন 3 ধরনের প্রোটিন পাওয়া যায় দুধের মধ্যে। একটা হচ্ছে কেইজিন প্রোটিন, কেইজিন বা সি এ এস, এটা একটা প্রোটিন, আমাদের দুধের মেইন প্রোটিন আর কি কেইজিন। সেকেন্ড আরেকটা প্রোটিন আছে, সেটা হচ্ছে আমাদের হোয়ে প্রোটিন ধরা হয়।
ওয়ে প্রোটিন যেটা পোলাপান হচ্ছে জিম করতে গেলে খায়, এই যে ওয়ে প্রোটিন। ওয়ে প্রোটিনের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ল্যাক্ট অ্যালবুমিন, আর একটা আছে হচ্ছে ল্যাক্ট গ্লোবিউলিন। এই দুই টাইপের প্রোটিন আছে, একটা হচ্ছে কেসিন, একটা হচ্ছে হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন দুইটা ধরনের হয়, ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক্ট গ্লোবিউলিন। অনেক সময় বইতে তিন ধরনের প্রোটিন বলে, কেসিন, ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক্ট গ্লোবিউলিন, এটা মিলে তিনটা বলে থাকে আর কি। আচ্ছা, দুধের মধ্যে অলমোস্ট 80% প্লাস, কাইন্ড অফ এক্সাক্ট ভ্যালুটা মনে নাই, এটা হবে হয়তো 80%-এর বেশি থাকে হচ্ছে কেসিন, আর অলমোস্ট 18 থেকে 20% থাকে হচ্ছে হোয়ে প্রোটিন। আচ্ছা, তো দুধের প্রোটিন গুলো নর্মালি পানিতে মেশে না। পানিতে মেশে না যেহেতু, যে আমরা করছিলাম যে দুধ হচ্ছে একটা টাইপের কলয়েড, এই যে ফ্যাট বা প্রোটিন এদের শেপ গুলাই হচ্ছে কলয়েড শেপের, 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে থাকে। এরা পানিতে অমিশ্রণীয়, আনমিক্সড অবস্থায় থাকে, পানিতে কোনোদিন মিক্স হবে না। এবং পানি যে লিকুইড পানি, এই পানির মধ্যে সে ছড়ানো ছিটানো থাকে। দুধের মধ্যে পানি থাকে অলমোস্ট 82% থেকে 88%, মুখস্থ করলাম। দুধের মধ্যে পানির পরিমাণ হচ্ছে 82 থেকে 88%। সো পানি হচ্ছে দুধের মেইন উপাদান। তো বলতে গেলে দুধের মধ্যে মেইনলি পানিই থাকে। এই জন্য দুধের ক্ষেত্রে আমরা যে ডিসপার্সড মিডিয়াম পড়ছিলাম, সেই ডিসপার্সড মিডিয়াম হচ্ছে এই পানি, আর ডিসপার্সড ফেজ হচ্ছে এই কলয়েড পার্টিকেল, যেটা হচ্ছে প্রোটিন বা ফ্যাট। আচ্ছা, দুধের ডেন্সিটি মাপতে হয়, দুধের ডেন্সিটি বা দুধের পিএইচ এগুলো মাপা লাগে। এগুলো চেঞ্জ হয়ে গেলে হচ্ছে দুধের কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। এই ল্যাক্টোমিটার মেশিনের মাধ্যমে দুধের ডেন্সিটি মাপা হয়, দুধের রো মাপা লাগে আমরা। দুধের যে পিএইচ, এটা একটা মুখস্থ রাখা লাগবে। দুধের পিএইচটা থাকে একটু অ্যাসিডিক লেভেলে, 6.6 থেকে 6.9 অব্দি। দুধের পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9। আর দুধের যে ল্যাক্টোমিটার থেকে আমরা দুধের ডেন্সিটি মাপতে পারি, অথবা স্পেসিফিক গ্র্যাভিটি, একই কথা। দুইটা মাপা যায়। স্পেসিফিক গ্র্যাভিটি পানির থেকে একটু ভারী হয় দুধ, দুধ কিন্তু পানির থেকে একটু ভারী, সো এটা কাইন্ড অফ 1.029 থেকে 1.039 এই অবধি তোমার স্পেসিফিক গ্র্যাভিটি থাকে। পানির স্পেসিফিক গ্র্যাভিটি কত? পানির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1। সো দুধ কিন্তু পানির থেকে সামান্য একটু বেশি ডেন্স আর কি। আচ্ছা, এবার আসে হচ্ছে দুধ থেকে কি কি তৈরি করা যায়। দুধ থেকে অনেক কিছু বানানো যায়। দুধ থেকে আমরা কি কি বানাতে পারি যদি just তালিকা করি। দুধ এমনি খাওয়া যায়, সাথে দুধ থেকে তুমি চাইলে হচ্ছে ক্ষীর পায়েস এগুলো তো বানাতেই পারো। তারপর হচ্ছে মাখন বানাতে পারো, দুধ থেকে পনির বানাতে পারো, দুধ থেকে ঘোল বানাতে পারো, দুধ থেকে মাঠা বানানো যায়, মাঠা বা লাবান বানানো যায় দুধ থেকে। আর অনেক ধরনের অনেক কিছু বানানো যায় আর কি। এছাড়া চিজ বানানো যায়। তো এগুলো হচ্ছে দুধ থেকে পাওয়া জিনিসপত্র। আমরা আমাদের বইতে নর্মালি যে মাখনটা করবো, দুধ থেকে কেন মাখন বানানো যায়, দুধ থেকে কেন ঘি বানানো যায়, এটা আমরা করবো। আর ঘোলটা হালকা পাতলা জাস্ট বুঝলেই হবে। দুধ মেইনলি তোমার এই যে এখানে একটা মেশিন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে চার্নার মেশিন। বাংলা হচ্ছে মন্থন, মন্থন করা। চার্নিং মানে মন্থন করা। এখানে কি করা হয়, এটা একটা যে হ্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে, এই হ্যান্ডেলটা ঘুরায় ঘুরায় হচ্ছে এখানে দুধ রাখা হয়। এখানে একটা প্লেট আছে, এটা ঘুরাইলে এই কাঁটাগুলো, ব্লেড গুলা দিয়ে দুধটা এরকম ফেটানো হইতে থাকে। ফেটাইতে ফেটাইতে একটা পর্যায়ে হয় কি, দুধের মধ্যে থেকে দুইটা জিনিস বের হয়ে আসে। একটা হচ্ছে দুধের যে লিকুইড পার্ট, দুধের মধ্যে থেকে চার্নিং করার পরে দুইটা জিনিস বের হয়। একটা হচ্ছে দুধের লিকুইড পার্ট, আর একটা হচ্ছে দুধের ফ্যাট, এটা বের হয়ে আসে। দুধের ফ্যাট থেকে পরবর্তীতে মাখন বানানো হয়, মাখন বা ঘি বানানো হয়। আর দুধের যে লিকুইড পার্ট, এটাকে বলা হচ্ছে ঘোল। ঘোল বা ইংলিশে বলা হচ্ছে বাটার মিল্ক। একটাকে বলা হয় বাটার, আর একটাকে বলা হচ্ছে বাটার মিল্ক। মাখন মানে হচ্ছে বাটার। তো দেখবা একটা প্রবাদ আছে, ঘোল খাওয়ানো। ঘোল খাওয়ানো মানে বোঝা হচ্ছে বিপদে ফেলা কাউকে। যেমন হচ্ছে আহ, ঘোলের মধ্যে হয় কি, ঘোলের মধ্যে দুধ, এর মধ্যে লেবু দিয়ে দুধের কোয়ালিটিকে নষ্ট করে দেওয়া হয়।
তো গোল খাওয়ানোর ফলে হয় কি, এরকম কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং একটা মানুষ বিপদে পড়ে যায়। এটাই হচ্ছে একটা প্রবাদ আর কি, যে গোল খাওয়া হচ্ছে। গোলটা হচ্ছে দুধের মাখন তৈরির টাইমে যে লিকুইড পোর্শন থাকে সেটা। ঘোলের মধ্যে একটা হচ্ছে যে মাঠা। মাঠা কাইন্ড অফ সিমিলার জিনিস, তবে মাঠাতে একটু পানির পরিমাণটা কম থাকে, এটা একটু মনে রাখবা। আর লাবানও হচ্ছে কাইন্ড অফ সিমিলার। লাবান হচ্ছে তোমার একটু ওই যে দুধটাকে প্যাস্টারাইজ করতে হয় প্লাস ফার্টিলাইজ করতে হয়, এটা জাস্ট অত জানতে হবে না, আমাদের মোটামুটি হবে। আর চিজ কি, এগুলো তো বুঝি আমরা কি জিনিস। সো দুধকে চার্নিং করার পরে দুইটা জিনিস পাওয়া যায়, কি কি, একটা হচ্ছে ঘোল পাওয়া যায়, বাটার মিল্ক, আর একটা পাওয়া যাচ্ছে কি মাখন তৈরির জন্য ফ্যাট পাওয়া যায়। আচ্ছা, তো এই মেশিনের নাম কি বলছি? এই মেশিনের নাম হচ্ছে চার্নার মেশিন। এই মেশিনের মাধ্যমে দুধকে মন্থন করা হয়। মন্থন করা মানে হচ্ছে আমি এই যে এই জিনিসটাকে ঘোরাবো, প্যাডেলটা ঘোরালে এখানকার প্লেটে ধাক্কা লেগে 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 আমার দুধের যে ফ্যাটের পার্টিকেল গুলা, সেই ফ্যাটের পার্টিকেল গুলো আলাদা হয়ে যাবে, দুধের লিকুইড পোর্শনটা আলাদা হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে দুধের চার্নিং, চার্নিং অফ মিল্ক। দুধের যে ঘোল বলছি একটু আগে, এই ঘোলের মধ্যে থাকে হচ্ছে নর্মালি হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন থাকে হচ্ছে দুধের এই ঘোলের মধ্যে। এরপরে কি করা হয়, তুমি ঘোলটাকে আলাদা করে রাখলা এবং মাখনটাকে আলাদা করে রাখলো। এরপরে মাখনকে তোমাকে হিট দিতে হবে, মাখনকে উত্তপ্ত করতে হবে। মাখনকে হিট দাও এবং মাখনটাকে হিট যেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়, মানে সব কয়টা মাখন বা ফ্যাটের পার্টিকেল যেন হিট পায়, সেই জন্য তোমাকে হচ্ছে নাড়ানাড়ি করতে হবে, মানে একটা কাঠের চামচ দিয়ে তাকে নাড়াইতে হবে সব সবসময়। সেটাকে নড়াচড়ার মধ্যে রাখতে হবে। এতে কি হবে, সবগুলা ফ্যাটের পার্টিকেল গুলা হিট পাবে। এরপরে তুমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করো, কুল ডাউন করো। এটাকে তুমি অলমোস্ট 5 ডিগ্রি সেলসিয়াসে তুমি যদি এটাকে ঠান্ডা করো, তাহলে ফ্যাটের পার্টিকেল গুলা জমাট বাঁধা শুরু হয়। জমাট বেঁধে তারা আস্তে আস্তে দানা দানা, বড় বড় গোল গোল কিছু কিছু ক্রিস্টাল তৈরি করে রাখে, ফ্যাটের ক্রিস্টাল, ফ্যাটের দানা তৈরি করে। এটাকে বলা হয় হচ্ছে এজিং। তাহলে হিট দেওয়ার পরে, ফ্যাটকে নাড়ানোর পরে যখন তুমি ঠান্ডা করতেছো 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজে রেখে দিয়ে নর্মাল টেম্পারেচারে, তখন এটা কি হয়ে যাচ্ছে, ফ্যাট গুলো জমাট বেঁধে একত্রিত হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ক্রিমের এজিং। এটা পরীক্ষাতে আসে ডেফিনেশন হিসাবে। আচ্ছা, এরপরে কি করা হয়, এই ফ্যাট পার্টিকেলের মধ্যে লবণ অ্যাড করা হয়। লবণ অ্যাড করা হয় কেন? লবণের বেশ কিছু কাজ আছে। এক্ষেত্রে হচ্ছে লবণের মাধ্যমে টেস্ট ভালো হয়। লবণ কিন্তু হচ্ছে পানি শোষণ করতে পারে, পানি অ্যাবজর্ব করতে পারে। So, তুমি যখন ধরো কথা হতো যে এটা হচ্ছে একটা ফ্যাটের লেয়ার বা ফ্যাটের একটা দলা, এটাতে তুমি একটু একটু করে লবণ অ্যাড করছো। তো লবণ অ্যাড করলে কি হবে, এই লবণটা এই দলা থেকে, এই যে ফ্যাটের যে দলাটা, সেখান থেকে পানি নিজের কাছে চুষে রেখে দিবে, পানিটাকে শোষণ করে রাখবে। এর ফলে কি হচ্ছে, ফ্যাটের যে দলাটা ছিল সেখানে পানির পরিমাণটা কমে যাচ্ছে, এবং পানির জন্য একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে। মাখনের পানির পরিমাণটা অলমোস্ট 16 থেকে 17%-এর মধ্যে রাখা লাগে আর কি। তো এর থেকে বেশি বা এর থেকে কম হয়ে গেলে কিন্তু মাখনের টেস্ট ভালো হবে না এবং মাখনটা টক টক স্বাদ করবে। তো এটাই মেনটেন করার জন্য মাখনের মধ্যে লবণ অ্যাড করা হয়, এবং সেই সাথে লবণটা হচ্ছে প্রিজারভেটিভের মতো কাজ করে। লবণটা প্রিজারভেটিভের মতো কাজ করে থাকে। এরপরে তুমি মাখনটাকে তুমি ফয়েল দিয়ে মুড়ায় ফ্রিজে রেখে দাও। পরবর্তীতে তুমি যদি চাও আরো কিছু মডিফিকেশন করে বাজারজাত করতে পারো। তবে বাজারজাত করা মাখনের কিছু প্রপার্টি থাকতে হবে। বাজারে যে মাখনটা রাখবা, সেই মাখন অবশ্যই কিছু প্রপার্টি থাকবে, এটা ব্যবস্থা রাখা হচ্ছে। মাখনের মধ্যে 80% হচ্ছে ফ্যাট থাকতে হবে। 80% ফ্যাট থাকবে, 16 থেকে 17% থাকবে পানি। তারপর হচ্ছে মুখস্থ করবেন,
কিছু মিনারেল সহ তোমার প্রায় 2%-এর মতো হচ্ছে আদার্স মিনারেল থাকবে আর কি। এর মধ্যে তোমার কিছু ভিটামিন, প্রোটিন এগুলো থাকবে 0.6 থেকে 0.8% প্রোটিন থাকবে, এগুলো বইতে দেওয়া আছে। জাস্ট খারাপ মুখস্থ করলাম। বাজারজাতকৃত মাখনের প্রপার্টি কি কি, মানে কি কি থাকে, কোনটা কত পার্সেন্ট থাকে। আচ্ছা, তো মাখনে যদি কোনো কারণে পানি বেশি বা কম হয়ে যায় তাহলে কিন্তু মাখনের ডেনসিটি, মাখনের টেস্ট কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো এটার জন্য এই যে লবণ বা আদার্স কেমিক্যাল অ্যাড করা হয়। আচ্ছা, এই যে মাখন একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, মাখনটা এরকম নরম থাকে, তুমি এখানে কেটে 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 ইউজ করতে পারো। এবং মাখনটা কি কাজে ইউজ করা হয়, রান্নার কাজে ইউজ করা হয়। রান্নাতে কি করা হয়, তুমি ধরো একটা প্যানের মধ্যে মাখন কয়েকটা স্লাইস কেটে দিয়ে দিলা, মাখনটা হিটে আস্তে আস্তে গলে গলে যাবে, এবং মাখনটাকে কিন্তু তুমি তেলের পরিবর্তে ইউজ করতে পারো। মাখন দিলে আলাদা টেস্ট আছে, পাস্তা তারপরে বিভিন্ন ধরনের ফ্রাই, এগুলোতে আমরা মাখন ইউজ করি। ইভেন এই পরোটা বানাতে অনেকে মাখন ইউজ করে পারি। আচ্ছা, এরপর হচ্ছে মাখন থেকে ঘি কেমনে বানাতে হয়। মাখন থেকে ঘি, আমাদের বাসা বাড়িতে যেভাবে আগে ঘি বানানো হতো, ওই ঘি বানানোর প্রসেসটা অনেক বেশি হাইজিনিক ছিল। ওই ঘি খাওয়া অনেক বেশি ভালো, বাসা বাড়িতে বানানো ঘি। তবে এখনকার সময়ে মানুষের বাসা বাড়িতে ওরকম ঘি বানাতে এক্সপার্ট না, তারা হয়তো ভালো পারেও না, ওরকম বেশি নেই। এখন মেকানাইজড হয়ে গেছে সবকিছু, অটোমেটিক মেশিনে ঘি বানানো হয়, এবং এর অ্যামাউন্ট বাড়ছে হয়তো, যে অনেক বেশি পরিমাণে ঘি বানানো হচ্ছে, তবে ঘিয়ের কোয়ালিটিও কিন্তু দিক থেকে একটু ড্রপ করে যাচ্ছে। তো ঘি বানানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে বাটার লাগে, মানে মাখন লাগে, তেজপাতা লাগে, একটা ইম্পর্টেন্ট জিনিস, তেজপাতা লাগে ঘি বানাতে। ফার্স্টে কি করা হয়, ক্রিম বা মাখনটাকে নেওয়া হয় দুধের, এরপরে মাখনটাকে কড়াইতে দিয়ে মাখনটাকে গরম করা হয়। মাখনটা গরম করলে কি হবে, ওটা গলে যাবে, গলে তরল হয়ে যাবে। এই তরলকে এবার তুমি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াও, 60, 65, 70, 75 হবে, 94 ডিগ্রি সেলসিয়াস অব্দি দাও, এবং তেজপাতা রাখো সাথে। যখন টেম্পারেচার অলমোস্ট 120-এর মতো হয়ে যাবে, তখন দেখবা নিচের দিকে কিছু দানা পড়া শুরু হয়েছে, কিছু ক্রিস্টাল আস্তে আস্তে জমা শুরু হয়েছে। এবার একটা কথা বলে রাখি, যখন তুমি টেম্পারেচারটা বাড়াচ্ছিলে শুরুতে, 60, 65, 75 এমনি বাড়াচ্ছ, তখন উপরে কিছু ফেনা উঠে থাকে, মাখনের উপরে কিছু ফেনা থাকে, সেই ফেনাটাকে আলাদা করে সরাই নিতে হবে, সরাই ফেলে দিতে হবে। ওটা কোনো কামে কিছু না। 120 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে তোমার দেখা যাবে দুধের নিচে, সরি মাখনের নিচে দানা জমা শুরু হয়েছে, এবং আরো কিছুক্ষণ হিট দেওয়ার পরে কালারটা দেখবা একটু সোনালি হলুদ কালার হয়ে যাবে। যখন, তখন তুমি হচ্ছে ওই জিনিসটাকে আলাদা করে নিয়েছো, এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ঘি। তাহলে ফার্স্টে দুধ থেকে তোমাকে মাখন বানাতে হবে, মাখন থেকে দেন ঘি বানাইতে হবে। আচ্ছা, একটু আগে একটা দুধের পিএইচ বলতেছিলাম, দুধের পিএইচ কত রাখতে হয় যেন, 6.6 থেকে 6.9 রাখতে হয়। তো দুধের অনেক সময় হয় কি, দুধ যদি তুমি খোলা রেখে দাও উইদাউট এনি প্রসেস, এখানে কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয়। কক্কাস ব্যাকটেরিয়া হচ্ছে তোমার নর্মালি গোলাকার শেপের যে ব্যাকটেরিয়া, এগুলোকে কক্কাস ব্যাকটেরিয়া বলা হয়। দুধের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোকক্কাস, ল্যাক্টোকক্কাস ল্যাকটিস, এই হচ্ছে দুধের ব্যাকটেরিয়াটার নাম। এটা কি করে, দুধের ফার্মেন্টেশন করে, দুধটাকে ফার্মেন্টেশন করে, মানে গাজন করে। শ্বসনের একটা ইয়া করছি আমরা, অ্যানারোবিক রেসপিরেশন, তো ওই অ্যানারোবিক রেসপিরেশন হয়, ওটার নাম হচ্ছে গাজন। গাজনের পরে কি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ফেলে। তো এই ল্যাকটিক অ্যাসিডের কারণে দুধটা আসলে একটু টক স্বাদের মনে হতে পারে। তো এইটা যেন না হয়, এই জন্য হচ্ছে তোমার দুধের পিএইচটাকে কন্ট্রোল করা লাগে। যদি কোনো কারণে দুধের পিএইচ তোমার 6.5-এর থেকেও নিচে নেমে যায়, 6.5-এর থেকেও কম হয়ে গেছে ধরো দুধের পিএইচ, তাহলে কি করা হয়, এখানে সোডিয়াম বাইকার্বনেট এটা মিক্স করা হয়। মিক্স করে এটা একটু হালকা বেসিক প্রপার্টি আছে সোডিয়াম, যেহেতু মেটাল, এই প্রপার্টিটাকে ইউজ করে তোমার পিএইচটাকে হালকা একটু বাড়ানো হয়, 6.5 থেকে একটু 6.6 বা 6.7 এই অবধি রাখা হয় আর কি। আচ্ছা, বাজারে আহ এক টাইপের দুধ পাওয়া যায়, আড়ং-এর বা হচ্ছে ফ্রেশের বা অন্য প্রাণের যে দুধগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে দেখবা লেখা থাকে
HTST দুধ অথবা UHT দুধ, এগুলা মানে কি? এগুলা হচ্ছে বিভিন্ন টাইপের পাস্তুরিকরণের প্রসেস, প্যাস্টুরাইজেশনের প্রসেস। বানানটা খেয়াল করো, প্যাস্টুরাইজেশন প্রসেস। এটা কি জিনিস? এটা হচ্ছে হিট দিবা, হিটটা এমন ভাবে দিবা যেন দুধ না ভেঙে যায় বা দুধ না ফেটে যায়, এবং সেই সাথে দুধের জীবাণু মরে যেতে হবে। দুধের ভেতরে থাকা, দুধের ভেতরে ব্যাকটেরিয়া মরতে হবে। তাহলে এমন ভাবে হিট দিব যেন দুধটা ফেটে না যায়, এবং সেই সাথে সাথে দুধের ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলো সব যেন মরে যায়। দুধের মধ্যে অনেক সময় যেহেতু খোলা দুধ বাজারে মানুষরা হাইজেনিক হইতে নিয়ে আসে না, তো অনেক সময় হয় কি, টিবির জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে অনেক, যক্ষা, সরি, আমাশয়, কলেরা, টাইফয়েড, এগুলো বিভিন্ন জীবাণু থাকে অনেক সময়। তো এগুলো থেকে তোমার দূরে থাকার জন্য হচ্ছে মেইনলি প্যাস্টুরাইজ করা হয়। প্যাস্টুরাইজ করার জন্য বেশ কিছু প্রসেস আছে। একটা হচ্ছে তোমার 60 থেকে 66 ডিগ্রি সেলসিয়াস অব্দি, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে 70 আপ, 70+ ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলা হচ্ছে HTST। HTST, এইচ হতে আসে, HTST, হাই টেম্পারেচার শর্ট টাইম। মানে আমি হাই টেম্পারেচার 70+ ডিগ্রি সেলসিয়াসে দুধটাকে গরম করবো অল্প টাইমের জন্য। ধরো 75 ডিগ্রি সেলসিয়াসে আমি দুধকে হচ্ছে ধরো 20 সেকেন্ড অব্দি গরম করলাম। এটাই হচ্ছে HTST প্রসেস। আর ইউএসটি হচ্ছে, ইউএসটি দুধ লেখা থাকবে প্রাণ ইউএসটি দুধ, এটা হচ্ছে তোমার আলট্রা হাই টেম্পারেচারে দুধটাকে প্রসেস করা হয়। এটা অলমোস্ট 130 ডিগ্রি সেলসিয়াস প্লাস টেম্পারেচার ইউজ করা হয়। এবং এটা প্রায় তোমার কয়েক সেকেন্ড, 5 সেকেন্ডের মতো হিট দেওয়া হয় আর কি। এগুলা করলে দুধ অনেক দিন যাবে, তোমার দুধ ভালো থাকে আর কি। এটা হচ্ছে মেইনলি দুধ প্যাস্টুরাইজ করার প্রসেস। এই জন্য দেখবা যে এইসব প্রাণের বা রঙের দুধগুলো 1 মাস 2 মাস অব্দি মেয়াদ থাকে। আচ্ছা, আরেকটা টাইপের দুধ পাওয়া যায়, এটা হচ্ছে স্টেরিলাইজড দুধ। এটা নর্মালি কোনো কামের না, এটা সাধারণত খাওয়ার কাজে ইউজ করা হয় না। এটা just ধরো কোথাও দুধের কিছু জিনিসপত্র লাগবে, ধরো চকলেট মকলেট বানাবো, ওগুলোতে ইউজ করা হয় আর কি। স্টেরিলাইজড মিল্ক। স্টেরিলাইজ মানে হচ্ছে হিট দিয়ে তুমি সব জীবাণুকে মেরে ফেলছো। এবং এই হিটের ফলে অনেকক্ষণ ধরে হিট দিতে হয়। এটা যেরকম হচ্ছে আমি শর্ট টাইমে হিট দিতাম, এটা অনেকক্ষণ ধরে হিট দিতে হবে। এবং এই ফলে দুধের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, দুধের কোয়ালিটি ড্রপ করে, দুধের জীবাণু জার্ম গুলা মরে যায়। এটা একটা ভালো দিক, জার্ম গুলো মরে যাচ্ছে, তবে কোয়ালিটি ড্রপ করতেছে। এই কারণে এই দুধটা খাবার উপযুক্ত না, খাবার অনুপযোগী। কিছু একটা লিখছি জায়গাতে, এটা মনে হয় খাবারের অনুপযুক্ত এটা। আচ্ছা, তো এই হচ্ছে তোমার আহ, দুধ, দুধের জিনিসপত্র। একটু বই পড়ো, বই রিডিং করতে হবে অবশ্যই। বিভিন্ন ফ্লো চার্ট আসে, দুধ থেকে কেন মাখন তৈরি করতে হয়, কিভাবে ঘি তৈরি করতে হয়। এমসিকিউ আসে, এমসিকিউ তো অলওয়েজ এই চ্যাপ্টারের জন্য ফেভারিট একটা জিনিস এমসিকিউ দুধের। আর একটু বই রিডিং করো, বই রিডিং করলে মোটামুটি বুঝতে পারবে।